তো দেখো একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। ঘুম থেকে উঠে তো জানোই বাসি কাজ থাকে, তবে কালকে বাসন কুসন সব মেজে রেখেছিলাম, কারণ জানি আজকে ডাক্তারের কাছে যাব। আর সেই ভোর থেকে সজাগ, কারণ এত গরম, মানে বারবার ঘুম ভেঙে যাচ্ছে। আর যারা গেস্ট আসার কথা এখনও আসেনি, হয়তো পরে আসবে, কারণ একটা কাজে এসছে ওনারা কলকাতায়, তো সেই কাজটা মিটিয়ে তারপরে আসবে হয়তো। আর আমি রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। ভাবলাম সিঁদুর ভরেছে নাকি। রেডি হয়ে আসলাম, সকালবেলা উঠেই তো ঘরদর সব ঝাড়ু দিয়েছি, বিছানাপত্র সব তুললাম। ময়লা নিতে আসেনি সকালবেলা। আর হচ্ছে ওটসের খিচুড়ি বানিয়েছিলাম, দুজনে মিলে খেলাম, খেয়ে যে এখন রেডি হলাম। ফ্যানটা এইমাত্র অফ করলাম, কারণ এই যে ক্যামেরার সামনে এসে কথা বলা, নাহলে ওই ফ্যানের আওয়াজে তোমাদের বিরক্ত লাগবে। আর ফ্যানটা অফ করতেই দেখো কি পরিমাণে ঘামছি। আরে বাপরে, এত গরম, সকালেই এত গরম, তাহলে বাকিটা দিন তো এখনও পড়েই আছে। যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো চলো, ডাক্তারের কাছে তো যাচ্ছি। আজকে সম্পূর্ণটাই খুলে বলবো ওনাদের, বলার পরে দেখি ওনারা কি বলেন। এবং সবচেয়ে বড় কথা, আমার কথা হচ্ছে আমি একটু ব্রেক নেব। ব্রেক নিয়ে তারপরে কিছুদিন পর থেকে আবার শুরু করব, এটাই আর কি বর্তমানে আমার ইচ্ছে। চলো যাওয়া যাক। এই যে ব্যাগ ট্যাগ সব রেডি, ওড়নাটা নেবো, বাস রেডি হবো। মানে রেডি হবো বলছি, রওনা দেবো। কানের দুল খুলে ফেলেছি, গরমে খুব বিরক্ত লাগছে কানের দুল। কি অবস্থা! গাড়ির জন্য দাঁড়িয়েছি, গাড়ি বুক করে এতক্ষণ ওয়েট করতে, আর যা গরম বাইরে। আমরা এই যে আসলাম কিছুক্ষণ আগেই, এসে এখানে এখন বসে আছি। টেস্ট হবে, টেস্ট হলে পরে রিপোর্ট হাতে নিয়ে তারপরে তো ডাক্তারবাবুর সঙ্গে দেখা করব। তো চলো এখানে ওয়েট করি, কতক্ষণে আমাকে ডাকবে সেই অপেক্ষা। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখানে ওষুধ আছে, সবটাই তোমাদের বাড়ি গিয়ে বলবো। যেটা ভেবেছিলাম সেরকমই কিছু একটা হয়েছে, তো বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি। ও এখানে গাড়ি বুক করছে, গাড়ি আসার জন্য ওয়েট করছি, গাড়ি আসলে তারপরে যাব। গাড়ি চলে এসছে। কলকাতার এই গরম যেন আর সহ্য হচ্ছে না, গাড়িতে উঠেই মানে দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে। আর আমরা তো নন এসি বুক করি, কারণ হচ্ছে এসিটা আমার সহ্য হয় না। এসিতে আসলে খুব মানে সাফোকেশন তো হয়ই, আর দামও বেশি, যেটা সত্যি কথা। এই যেতে আসতে আমাদের 700 টাকা খরচ হয়ে গেল, ভাবো তো। বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। আর এই জায়গাটা যাওয়ার সময় না এত ভালো লাগে, বড় বড় সব বিল্ডিং, আর এই যে আইটিসি রয়্যাল বেঙ্গলি তো বলে মনে হয় বিল্ডিংটা, মানে দেখতে খুবই ভালো লাগে সামনে থেকে। তো বাড়ি এসে এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আমি। আজকে যারা আমাদের বাড়িতে আসবে, ধর্মবাবা আর হচ্ছে ভাই, মানে ওনার ছেলে। তো ধর্মবাবা যে আছে, মানে উনি ওই বাবা আর কি, মানে মাছ মাংস এগুলো কিছু খায় না। তো ওই জন্য পনির কালকে ও নিয়ে এসেছিলো, তো আজকে পনিরই রান্না করব। তার সাথে এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, ডাল বসাবো। আর হচ্ছে একটা কোনো ভাজা টাজা করবো, তো এই আর কি। আর আমাদের কিন্তু মানে ডাক্তার তো দেখানো হয়ে গেছে, এই ব্যাপারে তোমাদেরকে পরে বলবো। আগে রান্না বান্নার কাজটা শেষ করে নিই। ও গেছে একটু বাজার, ডাল একটু শর্ট মনে হচ্ছে, তো ডালটা আনতে গেল। ডালটা আরেকটু হলে ভালো হবে, কম হয়ে যাবে, এই আর কি। আমাদের আবার কিন্তু টিকিটও হয়ে গেছে কালকে বাড়ি যাওয়া। তেল গরম হয়ে গেছে। পনিরগুলো প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, মানে প্রথমেই পনিরটাকে ধুয়ে তারপরে সাইজ করে টুকরো করেছি। আর এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আলু দিয়ে করব হচ্ছে পনিরের তরকারি। কারণ মানে আজকে আমাদের বাড়িতে যারা আসবে, তো আমার ধর্মবাবা আর হচ্ছে ভাই, তো বাবা কিন্তু মাছ মাংস ডিম এগুলো কিচ্ছু খায় না। আমাদের অ্যানিভার্সারিতে যেদিন এসেছিলো, তো মানে মাছ মাংস এগুলো কিচ্ছু খায়নি, বাকি সব দিয়েছিলাম, আমি ভাত বেড়ে দিয়েছিলাম।
আর বাড়ি থেকে আমার পনিরের তরকারি নিয়ে এসেছিলো মা, তো নিয়ে এসে তারপরে ঘরেই অন্যান্য আরও যে আমরা তরকারি রান্না করেছিলাম তো সেখান থেকে আর কি খেয়েছে। আর টিফিনও দেওয়া হয়েছিল, কারণ যেহেতু মাছ মাংস কিচ্ছু খায়নি, তো আজকে ওই জন্য তো জানি আগের থেকে যে মাছ মাংস তো খাবে না, তো কালকে কিন্তু পনির এনে রেখেছিল, তো এটা ফ্রিজেই ছিল। এখন এই যে আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ডাল ভিজিয়ে রেখেছি, ডালও রান্না করব। আর এদিকে ভাজা করব হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে পটলটাকে আবার কীরকম করে কাটছি দেখো। অনেক দিন আগে কিন্তু এরকমভাবে পটল ভেজেছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম যে ভাজার পর মনে হয় একটা গাছের পাতার মতো মানে ডিজাইনটা এরকম হয়, মানে একটা আস্ত পটলকে এরকম করে কেটে সুন্দর করে টাইম নিয়ে ভাজতে হয়। খেতেও যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগে। তো চলো সবগুলো সবজি একদম কেটে কুটে রেডি করে নিচ্ছি। তো আমি এদিকে সবজি কাটছি আর বাথরুমে কাপড় চোপড় ধুচ্ছে কল্লোল। তো এতগুলো কাপড় ভিজিয়েছিলাম কালকে, বিছানার চাদর, দুটো ঘরের বিছানার চাদর, আমাদের কাপড় চোপড়, এগুলো সব ও ধুয়ে স্নান করে বেরোবে। তার মধ্যে আজকে ডাস্টবিনও নিতে আসেনি, ডাস্টবিনটাও ছাদে গিয়ে ফেলে দিয়ে এসছে। এদিকে ভাত হয়ে গেছে, আমার ভাতটা নামাবো। আর বেগুন আর পটল কেটে নিলাম, এখন একে একে সব রান্না করে শেষ করি। দুপুরে খাইও নি ভাত, সকালবেলাটা উঠছে খিচুড়ি বানিয়েছিলাম, ওটা খেয়েছিলাম জন্য তাও একটু মনে হয় শরীরে শক্তি পাচ্ছি। তো বাড়ি এসে আবার মুড়ি মিষ্টি খেয়েছি, ওটা যতক্ষণ পেটে থাকবে। আজকে পটল ভাজা অন্যরকম করে করছি, কাটতে গিয়ে না এই যে এরকম হয়ে গেল, মাঝখানে ফাঁকা হয়ে গেল। একে একে সব রান্না করছি। এদিকে তো ভাজা করছি, আগে পটল আর বেগুনটা আগে ভেজে নিচ্ছি, পনিরটা ভাজার পর ওই পনিরটা ভেজে তুলেছি ওইদিকে থালার মধ্যে। আর বেগুন আর পটলটাও ভেজে নিচ্ছি। পটলটা একটু টাইম নিয়ে ভাজতে হয়, যেহেতু এটা পুরো গোটা একটা পটল, সেটাকে কেটে সুন্দর করে সাইজ করে তারপরে ভাজছি, তো এটাকে টাইম নিয়ে ভাজলে বেশ খেতে ভালো লাগে। তো এগুলো ভাজাভুজি সব হয়ে যাওয়ার পর এদিকে এখন আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে পনিরের তরকারি, মানে নিরামিষভাবে যেরকম রান্না করা হয় আর কি সেভাবেই করছি। গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, শুকনো লঙ্কা একটা দিয়েছি, ঘি নেই, ঘি থাকলে ঘিটা দিলেও ভালো লাগে, আর গোটা জিরে দিয়েছি। আর নামানোর আগে তো অবশ্যই দিব গরম মশলা গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো তো দিতেই হবে। আবার এদিকে রান্নাও করছি, বাসনগুলো মেজে নিচ্ছি। শরীর সেরকম একটা এনার্জি পাচ্ছি না, ওআরএস একটা খেয়েছি, খাওয়ার পর তারপরে বাড়ি আসার পর আবার একটু মুড়ি মিষ্টিও খেয়েছি, খেয়ে শরীরটা তাও একটু মনে হয় যে স্বাদ দিচ্ছে। আর কেউ আসলে পরে একটা আনন্দেই কিন্তু কাজ করা হয়, যে আমাদের বাড়িতে প্রথম আসবে একটা, তারপরে দেখবে একটা আনন্দই লাগে আলাদা, যে সবার একটা মনের জোরেই একটা করা হয়। তো এই আর কি আমার বর্তমান অবস্থাটা, সেটা শরীর না চাইলেও আমার মনের জোরেই কিন্তু আমি সব করে নিচ্ছি। একদিকে এদিকে রান্নার সব ইয়ে করছি, জোগাড় করছি, আবার বাসন মাজছি, মানে একা সব দিকে সামলাতে গেলে না একটু বুদ্ধি করে চললেই দেখবে সব কিছু সুন্দরভাবে করা যায়। ডাল আর ভাত বসিয়ে রেখে সবজি কাটলাম, তারপরে এখন ভাজাভুজি করে তরকারিটা করছি, আবার এদিকে বাসনগুলোও মেজে নিচ্ছি একসঙ্গে সব। ঘামতে ঘামতে কি অবস্থা। তো ও গেছে মানে বাবাদের আনতে, আমার রান্না প্রায় শেষের দিকে। এই তো ঝোল দেবো, তারপরে হচ্ছে ডালটা ফোড়ন দেবো। শরীরটা না বড্ড বেশি খারাপ লাগে, শরীরের অবস্থা একদম শেষ। যে ম্যাডামটা আজকে দেখলেন ওই ম্যাডামটা বলছে ডিম টিম খাবে, রেগুলার ডিম খাবে, ডাল খাবে, আপনি করে বলে যদিও, ডাল খাবেন, ডিম খাবেন, ফলমূল খাবেন, প্রোটিন জাতীয় খাবার, অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলোতে থাকে এগুলো খাবার বেশি করে খাবেন, এগুলো বলে দিয়েছে। তো দেখো রান্না হয়ে গেছে। এদিকে হচ্ছে ডাল এই যে একটু আগে নামালাম ফোড়ন দিয়ে, একটু বেশি করে বানিয়েছি। আর এই পাশে হচ্ছে পনিরের তরকারি, আর রাতেরও যেন হয় আর কি, বা 4 জন তো, মানে দুপুরবেলা 4 জন এবং রাতেও 4 জন, ওই হিসেবে আর কি এরকম করে করেছি, জানি না খেতে কেমন হয়েছে। আর এই পাশে হচ্ছে এই যে পটল ভাজা আর বেগুন, এটা দুপুরের জন্যই, রাতে আবার আলাদা করে করব। তো এই যে সবাইকে খেতে দিয়েছি, এই যে এটা আমার ভাই, আর এই যে ধর্ম বাবা, তোমরা তো চেনোই, আমার বিবাহবার্ষিকীতে এসেছিল না। খাও খাও, হাত দেখায় আর ইয়ে করা লাগবে না, সেই সারাদিনে অনেক খাটনি গেছে, মানে সকাল ভোরবেলাতে এসে পৌঁছেছো তাই না, সারাদিন বড় বাজার আর এখানে সেখানে করতে গেল। এই ভাই বসে আমার বিবাহবার্ষিকীতে আসে নাই, বাবা তো এসেছিলই, আর গদাই এসেছিল। হ্যাঁ তুমি তো আসোনি ওই দিন কোন একটা, হ্যাঁ মানে ব্যস্ত ছিলাম, মা বলছিল যে ব্যস্ত ছিলাম।
তো আমি একটু পরে খাবো, সবাইকে খাইয়ে তারপরে এখন এই জায়গাটা মুছে টুছে পরিষ্কার করে বাসনগুলো মেজে তারপরে আমি একটু মানে গাটা ধুবো। জানো তো সকালবেলা এমনিতেও স্নানের মতো করে গেছিলাম, কিন্তু মাথা টাথা ভিজাইনি। ওই মাথা ভিজিয়ে এরকম চুল পুরো ভেজা ভেজা থাকবে, যাব গরমের মধ্যে পেচ পেচ করবে, এগুলো আমার একদমই ভালো লাগে না। মানে রাতে স্নান করতে রাজি আছি, কিন্তু স্নান করেই ভেজা চুলে কোথাও আমি যেতে পারি না। এটা আমার যেন আগের থেকেই এই সমস্যাটা, মানে গা ঘিনঘিন করে। এমনিতেও ঘরের মধ্যে থাকলেও দেখবে আমার ভেজা চুল গায়ে লাগলে কেমন একটা গা ঘিনঘিন করে। চুলটাকে এমনভাবে মুছি মানে পুরো চুল একদম সাথে সাথে যেন শুকিয়ে যায়, এমনিতেও পাতলা চুল। আর এই জায়গাটাকেও মুছে নিচ্ছে, এদিকে ফ্যান চলছেই, তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর আজকে মানে বাবারা থাকবে না, আমি সেটাই বলছিলাম আজকে থেকে যেতে, কিন্তু থাকবে না বলছে, বাড়িতেও কাজ আছে, তাই আজকে রাতেই হয়তো বেরিয়ে যাবে। তো আমি এই যে এখন খাবার দাবার দিলাম, এগুলো সব গুছাবো, তারপরে আমি স্নান করব। তো সন্ধ্যার সময় চাটা খেয়ে আর কি বেরোবে। আর যাওয়ার পথে মনে হয় রুটি নিয়ে যাবে বলল, মানে আমাকে বললো যে না রুটি মানে এগুলো কিছু করতে হবে না, বাইরে থেকে খাবার দাবার নিয়ে যাব, রুটি যদি হয় রুটি নিয়ে যাব। তো ওই জন্য আমি ভেবেছিলাম যে একবারে আজকে থেকে কালকে যেতে, কারণ জার্নি করে আজকেই আসলো সকালবেলা ভোরবেলা, কিন্তু থাকবে না বাড়িতে। আবার ঠাকুমাও অনেকটা অসুস্থ, মানে বাবার মা ভীষণ অসুস্থ আর কি। তো বয়স হয়েছে আর কি, খুব বয়স হয়েছে, বুঝতেই পারছো। তো ওই জন্য বাবার একটা ইয়ে আছে যে বাড়িতে যেতেই হবে। আর ভাই যে কাজে এসেছিলো সেই কাজ তো সকালবেলাতেই হয়ে গেছে, সেই কারণে। তো চলো তোমাদের সাথে একদম পরে দেখা হচ্ছে আবার। তো এখন দেখো 9টা বাজে, বাবারা এখন চলে যাচ্ছে। আর চাটা করেছিলাম সন্ধ্যার সময়, কিচ্ছু ভিডিও করা হয়নি। এই যে সবাই এখন চলে যাচ্ছে, ঘর ফাঁকা করে পুরো। আমরা অবশ্য কালকে যাব, ভালো করে যেও, সাবধানে যেও। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি এতক্ষণ শুয়েছিলাম, তো ও গেছিলো এগিয়ে দিতে বাবা আর ভাইকে। তো এগিয়ে দিয়ে আসার পর মনে হচ্ছিলো কতক্ষণে ক্যামেরাটা অন করব, তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করব, আর হচ্ছে না কোনোভাবেই, আর পারছি না। তো ওই যে এখন ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলছি, চোখ মুখের অবস্থা আমি নিজেরটা নিজে দেখতে পাচ্ছি না। ফ্যানটা অফ করে নিলাম, নাহলে না তোমরা মানে শব্দে পাগল হয়ে যাবে, কথা তো শুনবেই না ঠিক মতো। তো এবার ওরা রওনা দিল বাসে, হ্যাঁ না শানু? বাসে দিল, মানে ও তুলে দিয়ে আসলো বাসে। বাসে রওনা দিয়ে যাবে শিলিগুড়ি, শিলিগুড়ির থেকে তারপরে যাবে শিলিগুড়ি থেকে, তারপরে ওদিকে বাসে বা ট্রেনে করে যাবে। হ্যাঁ। তো এবার আমি এই যে শুয়েই ছিলাম এতক্ষণ, এখন শরীরটা একটু ভালো লাগছে, তাই ভাবলাম চলো ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু কথা বলি। তো কথাটা এটাই, আমার ডাক্তারকে আমি সবটাই বলেছিলাম, ডাক্তারবাবুকে। আর আমার ইচ্ছে ছিল যে আমি একজন সেকেন্ড ওপিনিয়ন অন্য কোনো ডাক্তারবাবু দেখাবো এবং বাড়ি থেকে এসে দেখাবো, এটা আগাগোড়াই আমার একটা ইচ্ছে ছিল। আর হচ্ছে কথা, ডাক্তারবাবুকে সবটা খুলে বলেছি, মানে ডাক্তারবাবু না প্রত্যেক দিন তো আর দেখে না, উনি মানে ডাক্তারবাবু তো নিজেও বললো যে ব্রেক নাও। হ্যাঁ, এর আগে কিন্তু 1 মাস আগে কিন্তু উনি নিজেও বলেছিল যে আমরা যেন ব্রেক নিই, মানে যেহেতু হচ্ছে না এরকম একটা না ট্রিটমেন্টটা চলছে, শরীরেও একটা ব্যাপার আছে, যেমন এই যে আমার শরীর আর নিতে পারছে না। তো ওই কারণেই হয়তো ডাক্তারবাবু এটা বুঝেই কিন্তু বলেছিল যে ব্রেক নেওয়ার জন্য। তো তারপরেও উনি যখন আমি মানে ওখান থেকে আমি বুঝাতে পারছি না তোমাদের, ডাক্তারবাবু নিজে কিন্তু প্রত্যেক সময় আমাদেরকে দেখে না, উনার আন্ডারে যারা থাকে হয়তো জুনিয়র ডাক্তার বা হয় না যেরকম, হ্যাঁ জুনিয়র ডাক্তার, ওনারা আর কি আমাদের সাথে সবসময় কথা বলে। তো ওখান থেকে আর কি ওনারাই বলছিল যে ব্রেক হয়তো দিতে পারে, তাও আপনি স্যারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। তারপর আমরা 1 সপ্তাহ পরে কিন্তু স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা কিন্তু গেছিলাম। তো তারপরে কিন্তু স্যার আমাকে 1 মাসের ওষুধ দিলেন, এবং ওই ওষুধগুলো খাওয়ার পরেই কিন্তু আমার শারীরিক কন্ডিশন এত খারাপ হয়ে গেছে, যেটা আমি কিন্তু চাইলেই ফোন করে বলতে পারতাম যে স্যার আমার শারীরিক কন্ডিশন এরকম, তাহলে কি আমি ওষুধগুলো বন্ধ করে দেবো? তো সেটা আর আমি করিনি, না করে যে না ওষুধ দিয়েছে আমি খাই, মানে খাচ্ছিলাম, এই যেরকম শরীর এরকম নিয়ে চলছিলাম, ভাবলাম যে হয়তো ঠিক হয়ে যাবে, শরীরের সঙ্গে সেট হয়ে যাবে, কিন্তু কিছুই হচ্ছিল না, বরঞ্চ শরীর আরও আমার অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো তারপর আমি সবটা বললাম ওনাদের আজকে, বলার পর ম্যাডাম বলল যে ঠিক আছে আমি স্যারকে বলছি, স্যার কি বলে আমি জানাচ্ছি। তারপরে ফাইলটা সম্পূর্ণটা নিয়ে গেল, মানে ফাইলের মধ্যে সব কিছু থাকে, তো টেস্ট করার পর কিন্তু টেস্ট হয়ে যাওয়ার পর, এমন না যে টেস্ট করে রেজাল্ট খুব ভালো এসছে, সেটাও কিন্তু না, যেমন তেমনই আছে। তো এবার 10 দিনের আর ওষুধ দিত, যেটা আমার একটা 10 দিনের একটা স্পেশাল ট্রিটমেন্ট চলে, 10 থেকে 12 দিনের মতো হয় হয়তো, একটা স্পেশাল ট্রিটমেন্ট চলে, ওই সময়টার মধ্যে একটা মাপ আসে, ওই মাপটা আসলে কিন্তু এমব্রিও ট্রান্সফার করে। তো আমার কিন্তু সেই মাপটাও আর আমি মানে আর সেই চান্সটাও নিইনি যে 10-12 দিন আবার ওষুধ খাবো, আবারই করব, শরীর এদিকে চলছে না।
তারপরে বলার পরে উনি স্যারকে বলে তারপরে এসে বলছে যে 6 মাস আপনি একদম গ্যাপ নিন, এবং 6 মাসের ট্রিটমেন্ট না চললেও যেটা হ্যাঁ যে ওষুধগুলো চলে সবসময় আমার, যেহেতু আমি একটা রানিংয়ে ট্রিটমেন্টে আছি এখন, সবগুলো যদি আমি একদম বন্ধ করে পুরো আগের মতো থাকি, যেটা আরও আজ থেকে 3 বছর আগে যেরকম ছিলাম, তাহলে করে আমার ওই দেখলাম অনবরত ঘামছি, তাও ফ্যান চালিয়ে কথা বলা যাবে না, তো একটু পরে কাপড় চোপড় সব পাল্টে ফেলবো তাহলেও হবে, হ্যাঁ না? তো এবার কথা হচ্ছে কি যে কী যেন বলছিলাম, হ্যাঁ ওষুধগুলো না চললে না আবার ওই আগের পজিশনে চলে যাবে হয়তো, তো ওষুধগুলো আমি বন্ধ করব না। স্যার তো বলেছিলেন যে যদি আমার শারীরিক মানে এত সমস্যা তো ওষুধ একদম স্টপ করে দিতে। যে ওষুধটা দিয়ে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে 9টা করে খাচ্ছি তোমাদের বলেছিলাম, সেই ওষুধটা বলেছিল একদম স্টপ করতে। আবার উনি 2-3 রকমের কথা বলেছে। এবার আমার যদি মনে হয় যে আমার শরীর মানাচ্ছে তাহলে আমি 6টা করে খেতে পারবো, যদি তাও মানছে না যে না শরীর 6টা করেও সাই দিচ্ছে না তাহলে 3টা করে, আর নয়তো পুরো বন্ধ করে দিতে। তারপর আমি বললাম তাহলে ঠিক আছে আমি 3টা করেই খাই, রেগুলার 3টা, যেমন আগে খেতাম 2টো করে, এখন আমি 3টা করে খাবো। 6 মাস আমার শরীরটাও একটু তাহলে ভালো মন্দ খেতে হবে, একটু রেস্ট নিতে হবে। আমার না সত্যি কথা রেস্ট নেওয়া হয় না, সবাই এটার জন্য আমাকে খুব কথা মানে করে বলে, অনেকে গালি টালি, মানে গালি বলতে কি মানে বকা দেয় আর কি সবাই, গালি না সরি, তো ভালোর জন্যই সবাই বলে, কিন্তু আমার আর সেটা হয়নি, সেটা হয় না রেস্ট নেওয়া, ঘুমানো। তো যেটা হলো কথা যে যেহেতু 6 মাস ব্রেক হয়েছে আর ট্রিটমেন্ট আমরা বাড়ির থেকে করবো, ফ্ল্যাট সব ছেড়ে দেবো, কারণ আবার আমার করে 1 বছর এখানে বসে বসে ভাড়া দেওয়ার কোনো মানে হয় না নাকি? ওটাই ভাবছি, মানে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ওই বাবা যে এসেছিলেন ওনাকেও জিজ্ঞেস করলাম, এবং আরও কয়েকজনের সাথে কথা হয়েছে, তো সবারই এক কথা যে যেহেতু ট্রিটমেন্ট বন্ধ থাকবে 6 মাস, তো এখানে ফ্ল্যাট ভাড়া দিয়ে কি হবে, সবসময় মানে ফ্ল্যাটের ভাড়া গুনে কি হবে, তাহলে ফ্ল্যাটটা ছেড়ে দাও, যখন যখন ট্রিটমেন্ট আমাদের যেটা ইচ্ছা আছে, যখন যখন আমাদের কলকাতায় আসতে হবে ট্রিটমেন্ট করতে হবে, তখন বাড়ি থেকে এসে ধরো আমরা ট্রিটমেন্ট করলাম, তো এইভাবে যদি হয়, তো এটাই সিদ্ধান্ত নিয়েছি। কালকে হয়তো অনেক জিনিসপত্র নিয়ে যাব, যেমন টিভিটা নিতে হবে, যে টিভি আর কোন জিনিসপত্র নিয়ে যাব আপাতত, হ্যাঁ মানে আবার এসে আবার সব নিয়ে যাব, 2টো ব্যাগ ভর্তি করে নিয়ে যাব জিনিসপত্র, টিভি নিয়ে যেতে পারি সাথে, আর হচ্ছে মাল রাখার যে র্যাকটা আছে ওর, এটা বিজনেস দেখো এখানেও হয় ওখানেও হয়, বিজনেস যে বাড়িতে হয় না সেটাও না। তুমি এত কুজো হয়ে বসছো কেন গো? ঘামতেছি। যা তুমি যাও তাহলে, ওখানে তোমাকে আর থাকতে দেবো না। এর গরম গরম বেশি, ঘামও বেশি, আমি ঘামছি কিন্তু আমার অত বিরক্ত লাগছে না যদিও। যাই হোক চলো ফ্যান চালাবো এখনই। তো এটাই হচ্ছে সিদ্ধান্ত যে সব জিনিসপত্র সব নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে যখন যখন ট্রিটমেন্ট হবে তখন তখন এসে এখানে ট্রিটমেন্ট করাবো, এই আর কি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তারপরেও দেখি, মানে এটা তো সিদ্ধান্ত, তারপরেও মনে হচ্ছে যে আরও বেশ কয়েকজনের সাথে একটু কথা বলি, ফ্ল্যাটের মালিককেও বলতে লাগবে, ওনাকেও বলতে হবে, উনিও কি বলেন, তাই না? চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে।